নাগিনীর প্রতিশোধ। বিশ্বাসঘাতকতা করলে তোমার রক্ত শুকিয়ে যাবে, যুবকদের যৌবন কেড়ে নেওয়া হবে, এই রাজ্যের কোনো উত্তরাধিকারী থাকবে না। একদা এক সময় দূর দেশে একটি রাজ্য ছিল, সেটি সমৃদ্ধ ছিল, এখন ধ্বংসস্তূপে। আজ 25তম জন্মদিন। প্রিন্স ক্যাসিয়ান কি পারবে এই অভিশাপ থেকে মুক্ত হতে? অভিশাপ তার আগে 6 জন উত্তরাধিকারীকে নিয়ে গিয়েছিল। এখন যুবরাজ ক্যাসিয়ান তার ভাগ্যের মুখোমুখি। এটা কি বাস্তব? এরপর কি আমি বেঁচে থাকব? সময় হয়েছে, তাকে বাইরে নিয়ে এসো। তাড়াতাড়ি করুন রাজকুমার, অনুষ্ঠানে সবাই অপেক্ষা করছে। রান্নাঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। বাসন পড়ে ভেঙে যাওয়ার শব্দ, এমন একটি শব্দ যা হওয়া উচিত নয়। ক্যাসিয়ান ভয় পেয়ে দৌড়ে গেল চিলে কোঠার দিকে। না, চিলে কোঠার দিকে নয়। ও প্রিয় মাফিনস, কেউ তো ওকে আটকাও। কিন্তু ভুলে যাওয়া গোলক ধাঁধায় ক্যাসিয়ান কিছু একটা খুঁজে পেল। না, রাজকুমার, আপনার কোথাও লাগেনি তো? ঠিক তখনই একজন যুবতী প্রাসাদের দরজায় এসে পৌঁছালেন। তার চোখ ছিল অন্ধকার, তার নড়াচড়া বাতাসের মতো তরল, তার সৌন্দর্য চিরন্তন। আপনি কে? আমি সিরায়া, একজন নিরাময়কারী। আমি তাদের কাছে যাই যাদের ক্ষত আছে, শারীরিক বা অন্যান্য কিছু। ও কি আমার ছেলেকে সুস্থ করতে পারবে? ক্যাসিয়ানের চোখ সেরিয়ার সাথে দেখা হওয়ার সাথে সাথে তার ভিতরে কিছু একটা নাড়া দিল, একটা অনস্বীকার্য টান, একটা আকাঙ্ক্ষা যেন সে সব সময় তাকে চিনে এবং রাজা সব দেখেছেন। আরোগ্যকারীর থাকার ব্যবস্থা করো। কয়েক মিনিটের মধ্যেই সেরিয়া রাজাকে বোঝাতে পেরেছিলেন যে তার ছেলের 25তম জন্মদিন টিকিয়ে রাখার জন্য কিছু আচার পালন করতে হবে। এরপর যা ঘটল তাতে অবাক হওয়ার কিছুই নেই। আচ্ছা, তুমি কি নিশ্চিত যে এটাই একমাত্র উপায়? এতটুকুই, আরেকটু ছন্দের সাথে। এটা কি শুধু ছন্দ হতে পারে? কে জানে, অন্তত সে বেঁচে তো আছে। কেউ তার আসল পরিচয় জানতো না, শুধুমাত্র সেরিয়া ছিল শক্তিশালী এবং রহস্যময়। সেরিয়া কখনোই ক্যাসিয়ানকে অদ্ভুত আচার অনুষ্ঠান করানো বন্ধ করেনি, কিন্তু ক্যাসিয়ানও আপত্তি করেনি যতক্ষণ পর্যন্ত সেরিয়া তার সাথে ছিল। শ্বাস নাও ধীরে, তোমার পশ্চার হারিও না। আচ্ছা। ক্যাসিয়ান এবং সেরিয়ার বন্ধন যত গভীর হতে থাকে, রাজা দূরে সরে যেতে থাকেন আর বিক্ষিপ্ত হন। তুমি দেরি করে ফেলেছ। আমি রাজা, এখান থেকে পালানো অত সহজ নয়। আমি শুনতে পেলাম আপনার 7ম ছেলে বেঁচে আছে। আপনি নিশ্চয়ই আনন্দিত, কিন্তু আসল কাজ এখন শুরু। তার 25তম জন্মদিনের 70তম দিনে হার্টস্টোন স্থাপন করতে হবে। এই কারণেই আমি এখানে। তারা বুঝতে পারেনি যে তারা কখনোই একা ছিল না।
যত দিন গড়িয়েছে ক্যাসিয়ান সেরেয়াকে তার নিজের থেকেও বেশি বিশ্বাস করতে শুরু করেছে। সেরেয়া, আজ তোমাকে বিভ্রান্ত দেখাচ্ছে। তোমার অতীতের ভার কখনো তোমার বর্তমানকেও ক্ষতি করে। তোমার বর্তমান যতই সুন্দর দেখাক না কেন রাজকুমার, ক্ষমা করবেন রাজকুমার, আমি কিছু মুহূর্তের জন্য হারিয়ে গেছিলাম। তাহলে আমাদের রীতিনীতি শুরু করা যাক। সেরেয়া, আমার অতীতের ভার বলতে তুমি কি বোঝাতে চাও? তুমি কি এমন বলতে চাও? আমি নিরাময়কারী, এটা মনে আছে? তুমি ঠিক বলেছ, তুমিই ঠিক। আর তোমার কারণেই আমি বেঁচে আছি, এখানে সুস্থ আছি। কিন্তু কিছু ক্ষত মনের থেকেও গভীর। এটার মানে কি? তুমি যেদিন এসেছিলে ছাদে কিছু একটা ঘটেছিল। আমি একটা প্রাচীন পুস্তক পেয়েছিলাম, অভিশাপ। এটা বাস্তব। আমার বাবার মতে হার্স্টোন রাজ্য সম্পদ তৈরি করতে সাহায্য করবে, কিন্তু এটা কেবল নাগারানীর ক্রোধই উন্মোচিত করেছিল। তিনি হার্স্টোন চুরি করেছিলেন। আমার বাবার বিশ্বাসঘাতকতাই আমার রাজ্যকে ধ্বংসর দিকে ঠেলে দিয়েছিল। আমি এটা ঠিক করতে চাই। আমার পূর্বপুরুষরা যা করেছেন খুব যন্ত্রণাদায়ক আর ভারী। সেরায়া অবাক হয়ে গেল। প্রথমবারের মতো তার মুখে এমন কোমলতা ফুটে উঠল যা তাকে এড়িয়ে চলেছিল। ও কি এটা ঠিক করতে চায়? কিছু ক্ষত নিরাময় হয় না রাজকুমার। যা ঘটে গেছে সেটা ঠিক হওয়ার নয়। না সেরায়া, তুমি বুঝতে পারছো না। আমার মনে হয় আমি পারবো। চিলে কোঠায় কিছু একটা ঘটেছিল। কিন্তু সেরেয়া কিছু জিজ্ঞাসা করার আগেই, মহামান্য, আপনাকে এই মুহূর্তে রাজা ডাকলেন। কালকেই সঠিক দিন। ক্যাসিয়ান, তুমি আমার রাজ্যের মুক্তির চাবিকাঠি। তোমাকে হার্টস্টোন স্থাপন করতে হবে, তবেই আমাদের রাজ্য টিকে থাকবে। হার্টস্টোন? এটা নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু দেব। আমি যা বলছি তাই করো। তুমি শীঘ্রই রাজ্যাভিষেক পাবে। আমাদের রাজ্য তোমার মতো একজন রাজপুত্র চায়। রাজা যাওয়ার পরেই ক্যাসিয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেললেন। অনুভব করলেন তার ভিতরে আগুন জ্বলছে, যেন তার আত্মা দাউ দাউ করে জ্বলছে। তার পূর্বপুরুষদের বিশ্বাসঘাতকতার যন্ত্রণা গ্রাস করেছে। সকাল হওয়ার সাথে সাথে পুরো প্রাসাদ প্রস্তুত হলো, কিন্তু ক্যাসিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে রাজা হার্স্টোন উদ্ধারের জন্য অন্ধকূপে প্রবেশ করলেন, কিন্তু দেখলেন সেটি নেই। তখনই প্রাসাদের একমাত্র বহিরাগত সেরায়াকে বন্দী করা হলো। আমি বারবার বলবো না, হার্থস্টোন কোথায় সেরায়া? আর আমি ভাবছিলাম আপনার ছেলেকে নিয়ে আপনি চিন্তিত। চুপ! তুমি শুধু সাধারণ নিরাময়কারী। আমি তোমাকে সহ্য করেছিলাম কারণ তুমি এই রাজ্যের উত্তরাধিকারীকে বাঁচিয়ে রেখেছিলে। আপনি আমাকে এত নগণ্য ভাবছেন? সেরায়া যখন সাপের রূপ ধারণ করলো তখন সবাই হাঁপাতে হাঁপাতে বলল, সেরায়াই হলো নাগা রানী। না, এটা হতে পারে না। আপনার এই ছোট্ট মস্তিষ্কে লোভ ছাড়া আর কিচ্ছু নেই মহারাজ। আপনার বিশ্বাসঘাতকতাই আপনার রাজ্যকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। আমার নিরাময়কারীর রূপ নেওয়ার একমাত্র কারণ হলো আপনার পুত্র, আপনার সপ্তম সন্তান একটা আশ্চর্যজনক ক্ষমতার অধিকারী। আমি জানতাম সে অভিশাপ ভঙ্গ করবে এবং আমাকে জানতেই হতো ওর মধ্যে কোন ক্ষমতা আছে। তুমি ক্যাসিয়ানের সাথে কি করেছো? আর হার্থস্টোনটা কোথায়? আপনি অনেক শত্রু বানিয়েছেন মহারাজ, কিন্তু ওই পাথর আমার কাছে নেই। ঠিক তখনই
পাথরটি এখানে বাবা। এই, ক্যাসিয়ান তার পূর্বপুরুষদের ক্রোধে ভরা হার্টস্টোন ভেঙে ফেলল। না, না, পাথরটা, তুমি এটা কি করলে? পাথরটা চাকর বানিয়ে রেখেছিল, এখন তুমি স্বাধীন, কিন্তু এটা অতীত, তোমাকে এটা ছেড়ে দিতে হবে সেরায়া। সেরায়া কথাগুলো বিশ্বাস করেছিল, সে শক্তিশালী বোধ করছিল। এখন পাথর চলে যাওয়ার পর সে কিসের জন্য লড়াই করবে? সে প্রতিশোধ না নিলে কিসের জন্য বেঁচে থাকবে? আমি প্রতিশোধকেই উদ্দেশ্য বানিয়ে এতদিন বেঁচেছিলাম। এটা ছাড়া আমার জন্য আর কি আছে? তুমি প্রতিশোধকে পরিচয় নির্ধারণ করতে দিয়েছো, কিন্তু এটা ভুল। ছাদের উপরে আমি একটা শক্তি অনুভব করেছিলাম। আমি চাই না আমার পূর্বপুরুষের বোঝা টানতে। আমার যুদ্ধ ছিল আমার নিজের সঙ্গে, এবং আমার রাজ্যের শান্তির জন্য লড়াই করব। আমি তোমার অপেক্ষায় থাকবো সেরায়া। যখন তুমি অতীতকে ত্যাগ করবে তখন তুমি আমাকে এখানেই পাবে। আমার জন্য অপেক্ষা করবে এত কিছুর পরেও? ক্যাসিয়ানের নীরবতাই ছিল তার প্রয়োজন। সারায়া ভারাক্রান্ত হৃদয় এবং ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে চলে গেলেন। সময় লেগেছিল, কিন্তু ফিরে এসেছিলেন ক্যাসিয়ানের সাথে দেখা করতে। যদিও সে তার অতীতের ভার বহন করে চলেছে, তিনি একজন বন্ধু খুঁজে পেয়েছেন, একজন মানুষ যাকে বিশ্বাস এবং আশার উপর প্রতিষ্ঠিত একটি রাজ্য গড়ে তুলতে দেখে তিনি হাসতে শুরু করেছিলেন। ক্যাসিয়ান কেবলমাত্র ইট এবং পাথর দিয়ে নয়, অতীতের শিক্ষা দিয়ে রাজ্য পুনর্নির্মাণ করেছিলেন। এটি এমন একটি রাজ্য ছিল যা ক্ষমা এবং এগিয়ে যাওয়ার উপর নির্ভরশীল। এদিকে রাজার সমস্ত পার্থিব সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল। তিনি যে রাজ্যে শাসন করতেন সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল। তার সম্পদ এবং ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। তাকে তার পূর্বের জীবন থেকে অনেক দূরে মুক্তির সন্ধানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কখনো ফিরে আসার উপায় ছাড়াই। মুক্তি কেবল তারই খুঁজে পাওয়া উচিত।